ধ্বনিতত্ত্ব। বাংলা ভাষায় ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হবে। তার মধ্যে একটা পরিচ্ছেদ হচ্ছে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। কোন ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি বা সাউন্ড পাই। বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি, অন্যটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি যে সকল ধ্বনির উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাকে বলা হয় স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড। যেমন এখানে এগুলা বর্ণ দেওয়া আছে, তারপরও এগুলার যে উচ্চারণটা আমরা মুখে করি এটা হচ্ছে ধ্বনি। যেমন অ, আ, ই, উ। ব্যঞ্জন ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আবার বলছি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, কোনো শব্দ বলি, তখন ফুসফুস থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা যদি আটকায় বা বাধা পায় সেটা ব্যঞ্জন ধ্বনি, আর যদি বাধা না পায় সেটা স্বরধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি ইংলিশ প্রতিশব্দ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর স্বরধ্বনির ইংলিশ প্রতিশব্দ হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো এগুলো, এই ধ্বনিগুলা আমাদের লেখার প্রয়োজন হয়। যখন লেখি ধ্বনিগুলা লেখার যে চিহ্ন ব্যবহার করি, যে নির্দেশক চিহ্ন ব্যবহার করি, সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, ধ্বনির ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ বলা হয়। যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা খাতায় লিখি আমরা ওইটা হচ্ছে বর্ণ। বর্ণ একইভাবে বর্ণ যেভাবে, ধ্বনি যেভাবে দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, একইভাবে বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো স্বরধ্বনি এর দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন স্বরে অ, স্বরে আ, রস্বই ই, দীর্ঘ ই, রসা উ, দীর্ঘ উ। এগুলো হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন দ্যোতক লিখিত সাংকেতিক ব্যঞ্জন দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন ক। বর্ণমালা, এই পাঠের একটা অংশ হচ্ছে বর্ণমালা। বর্ণমালা বর্ণমালা সম্পর্কে বলা হচ্ছে যে যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয় অ্যালফাবেট, যার ইংলিশ প্রতিশব্দ। তো বর্ণমালা হচ্ছে একটা সমষ্টি। আমরা কোনো ভাষার কোনো ভাষায়, যে কোনো একটা ভাষায় যতগুলো বর্ণ প্রয়োজন হয়, ওই সবগুলা বর্ণের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। আর বাংলা ভাষার মধ্যে এরকম অ্যালফাবেট আছে। আমরা একটু নিচে দেখি বাংলা ভাষায় অ্যালফাবেট সম্পর্কে। বর্ণমালা
মোট আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণমালা হচ্ছে 50টি, যেগুলা ব্যবহার করে আমরা আমাদের ভাষাগুলা লিখিত রূপে প্রকাশ করতে পারি। এরকম 50টি বর্ণমালা আছে। তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তো স্বরবর্ণগুলো হচ্ছে স্বরয় অ, স্বরয় আ, রস্বই ই, দীর্ঘ ই, রসা উ, দীর্ঘা উ, রি, এ, ওই, উ, ঔ। আর আমরা ব্যঞ্জন বর্ণের যদি দিকে তাকাই, ব্যঞ্জন বর্ণ গুলাকে পাঁচটা পাঁচটা করে ভাগ করা হয়েছে: ক, খ, গ, ঘ, ও, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, ডহ। এখানে একটু ভুল করছে, এই ডটা এখানে এরকম হবে, এই ড। আর এখানে লেখছে ঢ, দুইবার লিখে ফেলছে। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। আর পরের পাঁচটা হচ্ছে ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই পাঁচ পাঁচা 25টা আলাদাভাবে সাজানো হচ্ছে, এগুলো বর্গীয় ধ্বনিও বলা হয়। তারপরে সাজানো হয়েছে তিনটা ধ্বনি, একটা হচ্ছে জ, র, ল, অন্তস্তীয় জ, অন্তস্তীয় র, ল, এগুলো অন্তস্তীয় বর্ণ। তারপরে সাজানো হচ্ছে তালিবাস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ, দন্তস্ব, হ। তারপর সাজানো হচ্ছে ডয়শূন্য র, ডাইরেডিয়, অন্তস্তীয়, খণ্ডত্ব। তারপর হচ্ছে অনুষ্কার, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। এই মোট 50টা সাজানো হয়েছে। বাংলা ভাষার বর্ণ হিসেবে এগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে। একটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে ওই, ও, এই দুইটা দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন। যৌগিক স্বরধ্বনি মানে দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি হয়েছে, সেই স্বরধ্বনিটাকে যৌগিক স্বরধ্বনি বলে। এই তার মধ্যে একটা হচ্ছে ওইটা হচ্ছে স্বরে অ আর ই মিলে ওই হয়েছে, আর ওটা হচ্ছে স্বরে অ রসা উ মিলে ওটা হয়েছে। এখন আমরা এগুলো বর্ণ পড়লাম, কিন্তু আমরা যখন লেখার মধ্যে তাকাচ্ছি, এখানে এই যে লেখাগুলো সবগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখা। তো বাংলা ভাষায় লেখার মধ্যে আমরা দেখতেছি, একটু যদি লক্ষ্য করি আমরা দেখব, একটু লক্ষ্য করি আমরা, যেমন একটু জুম করে নিলাম। এখানে দ শব্দটার বর্ণ আমরা পড়ছি, কিন্তু নিচে একটা অক্ষর আছে, সেটা রস্যকার। এই যে নিচের অংশটা, এটা কিন্তু আমরা 50টা বর্ণের মধ্যে দেখি নাই। এটা মূলত কার একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এই সংক্ষিপ্ত রূপ দুই ধরনের হতে পারে। আচ্ছা, একটা হচ্ছে কার আর একটা হচ্ছে ফলা। একটা হচ্ছে কার আর একটা ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, যেমন আকার, রসইকার, দীর্ঘইকার, রসউকার, দীর্ঘউকার, এগুলো সবগুলোর আকার আছে। আর ফলা হচ্ছে এই যে যেমন এখানে দেওয়া আছে, আকার, রসইকার, দীর্ঘ ইকার, রসউকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, উকার, ঔকার। আর অ এর সংক্ষিপ্ত রূপ বা কার নেই, আমরা অকার বলতে পারি নাই। তো সংক্ষিপ্ত রূপ এটা নাই, কারণ স্বাভাবিকভাবে অ শব্দটা সংক্ষিপ্ত রূপ না থাকলেও প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথেই থাকে, যেমন ক, অ, ক, প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথে অকারটা থাকে। তো এখানে দেখিয়েছিলাম যে আমাদের কারের বিষয়গুলা। এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে ফলা।
এই ফলা অনেক ধরনের হতে পারে, যেমন দেখেন ম ফলা, জ ফলা, র ফলা, তারপর হচ্ছে ল ফলা, যেগুলা ব্যঞ্জন বর্ণের সাথে মিলে আসে সেগুলা ফলা, সংক্ষিপ্ত ভাবে আসে, এগুলোকে বলে ফলা। তবে র এর দুইটা রূপ আছে, র এর সংক্ষিপ্ত রূপের দুইটা আছে, একটা হচ্ছে র্যাফ আর একটা হচ্ছে র ফলা। একটা হচ্ছে র ফলা আর একটা হচ্ছে র্যাফ। ঠিক আছে, তো র্যাফটা আসে শব্দের, যখন র্যাফ উপরে আসে, যখন শব্দের উপরে আসে র্যাফটা, এই যেখানে দেখেন র, এটা রট, এই রটা আগে উচ্চারিত হয়। আর যদি উপরে আসে, র ফলা এইভাবে আসে, তখন এটা শব্দের বর্ণের পরে উচ্চারিত হয়, ধ্বনিটার উপরে উচ্চারিত হয়। তারপরে আমরা একটু দেখি নিচের মধ্যে পাঁচটি বর্গীয় আমরা যেই ধ্বনি পড়ছিলাম তার মধ্যে এই 5টা বর্গ এখানে দেওয়া আছে। 5টা বর্গ হচ্ছে, 1 নম্বর বর্গ হচ্ছে ক বর্গীয় ধ্বনি, 2 নম্বর চ বর্গীয় ধ্বনি, তারপর হচ্ছে ট বর্গীয়, ত বর্গীয় আর প বর্গীয়। এগুলার এক একটার আলাদা আবার নাম আছে। একটা হচ্ছে কণ্ঠধ্বনি, এই 5টা অক্ষর সবসময় কণ্ঠ থেকে উচ্চারিত হয়। তারপরে তালব্য ধ্বনি, এটা এই 5টা অক্ষর সবসময় তালু থেকে উচ্চারিত হয়, এই কারণে তালু তালব্য ধ্বনি বলা হয়। এরপরে হচ্ছে এখানে এই এই 5টা উচ্চারিত হয়, পরের 5টা মূর্ধা থেকে উচ্চারিত হয়। এই মূর্ধা থেকে উচ্চারিত হওয়ার কারণে ট, ঠ এগুলাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। তারপর হচ্ছে দন্ত ধ্বনি, এগুলা দাঁত থেকে উচ্চারিত হয়। এরপরে ত, থ, দ, ধ, ধ, ন, দন্তন্য, এগুলা দাঁত থেকে উচ্চারিত হওয়ার কারণে এগুলা দন্ত ধ্বনি। এরপরে গুলো ওষ্ঠধ্বনি, মানে হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত হওয়া ধ্বনি, এগুলা ঠোঁট থেকে উচ্চারিত হয় বেশিরভাগ, এই কারণে এগুলোর ওষ্ঠধ্বনি বলে। যেমন প, ফ, ব, ভ, ম, এগুলো প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন এগুলা কোথায় থেকে উচ্চারিত হয়। এখানে কিছু উপকরণ দেওয়া আছে, যে উপকরণের মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি, যেমন ঠোঁট, দাঁতের পাটি, দন্তমূল, তারপর হচ্ছে অগ্রতালু, শক্ত তালু, অগ্রতালু শক্ত একটা তালু আছে সেটা, আরেকটা হচ্ছে নরম তালু। দুই ধরনের তালু আছে আমাদের উপরে, জিহ্বার উপরের অংশটা, জিহ্বার উপরে যেই উপরের তালুটা থাকে, উপরের অংশ, উপরের দিকের অংশটা, সেটা। তারপরে হচ্ছে আলজিভ, তারপর হচ্ছে জিহ্বাগ্র, জিহ্বার সামনের ভাগ, সম্মুখ জিহ্বা, সামনের জিহ্বা অংশটা, অগ্রভাগ। একটা হচ্ছে একেবারে আগাটা, জিহ্বার আগা, একটা হচ্ছে সম্মুখ ভাগ। তারপর হচ্ছে নাসা, গহ্বর, তারপর হচ্ছে পল্প, স্বরতন্ত্রী, ফুসফুস। এই জিনিসগুলো দিয়ে আমরা শব্দ উচ্চারণ করে থাকি। তাছাড়া আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবো যে ব্যঞ্জন বর্ণকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 5 বর্গীয় যে ধ্বনিগুলোর লগে কিছু কিছু ধ্বনি চলে আসছে। যেমন আমরা যখন পড়তে গিয়েছিলাম, যে এগুলো হচ্ছে তালব্য ধ্বনি, এগুলা এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। এই তালব্য ধ্বনির সাথে আরো 3টা ধ্বনি মিলিত হয়েছে, যেমন তালব্যস্য, অন্তস্তীয় জ, অন্তস্তীয় জ, এগুলো তিনটাই তালব্য ধ্বনি। আর নিচে পশ্চাৎ দন্তমূল, বা আমরা কি বলি মূর্ধন্য ধ্বনি, যেগুলো বলি মূর্ধা ধ্বনি, এই কারণে আমরা এটার বলি মূর্ধন্য স বলি। যেমন মূর্ধা ধ্বনির মধ্যে আছে র, র, ডয়ের শূন্য র, অন্ত্যেষ্টিয় র, আর হচ্ছে ডয়ের শূন্য র। তারপর হচ্ছে ডাইরেডিও। তারপরে দন্তমূল থেকে আরো কিছু দেখতেছি আমরা, 5টা ধ্বনির সাথে দন্তবর্ণ, বা দন্তবর্ণের মধ্যে আরো 2টা বর্ণ মিলিত হয়েছে, ল, তালিব, দন্তস্ব, যে আমরা বলতে সময় বলি তার দন্তস্ব। এরপরের 5টা হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনির সাথে কোনো মিলিত হয় নাই, বা কণ্ঠধ্বনির সাথে এটাও মিলিত হয় নাই।
কণ্ঠধ্বনির 5টার জায়গায় 5টা রয়েছে, আর ওষ্ঠধ্বনির ক্ষেত্রে 5টার জায়গায় 5টা রয়েছে। মাঝখানে 3টার মধ্যে প্রথমটার মধ্যে 3টা যুক্ত হয়েছে, দ্বিতীয়টার 4টা, আর তৃতীয়টার মধ্যে 2টা যুক্ত হয়েছে। তো এখানে 3 2 5টা, 5টা আর 4টা হচ্ছে 5টা 4টা 9টা বর্ণ এগুলোর সাথে মিলিত হয়ে গেছে। তো 25 আর 9 হয় আমাদের 34টা শব্দ। আরো আমাদের বাকি আছে 34টা, 5টা বর্ণ বাকি আছে। 5টা বর্ণ কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা একটু দেখতেছি। তো 10টা মধ্যে দেখা যাচ্ছে যে খণ্ডত্ব, আমরা যে ব্যঞ্জন বর্ণনের 39টার মধ্যে একটা শব্দ আছে, বর্ণ আছে যেটা খণ্ডত্ব। খণ্ডত্বটা আমাদের উপরের কোনো বিভাগের মধ্যে আসে না, কারণ খণ্ডত্ব আহ, একটা অর্ধেক রূপ। এটা তয়ের একটা অর্ধেক রূপ, যা হস চিহ্নযুক্ত কে বোঝানো হয় এটা। আর দ্বিতীয়ত হচ্ছে অনস্বার, আহ, আর তারপর হচ্ছে বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু এই 3টা শব্দ একাকী ব্যবহৃত হইতে পারে না। এই কারণে এগুলা কোথায় থেকে ব্যবহৃত হয় সেগুলো আমরা বুঝতে না পারার কারণে, এটা নাসিকা থেকে ব্যবহৃত হয়। তো এটা ওই ভাগের সাথে একত্রিত করা হয় নাই, কারণ এটা একাকী ব্যবহৃত হয় না। তো তারপরে কিছু বিষয় জানা দরকার, সেটা হচ্ছে ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টি বর্ণ এবং অনুস্বার এবং চন্দ্রবিন্দু, এই যে বর্ণের সঙ্গে লিখিত হয়, যে বর্ণের সাথে লেখা হয়, সেই বর্ণের দোতিত ধ্বনির উচ্চারণের সময় ফুসফুস, নিঃসৃত বায়ু, মুখবিবর ছাড়াও নাসিন্দ্র, নাসারন্ধ্র দিয়ে বের হয়, নাকের অংশ দিয়ে বের হয় কিছু অংশ। কারণ আহ, এটা আমরা তখনই বুঝবো যখন নাকটা আমরা টিপ দিয়ে ধরে যখন বলতে চেষ্টা করব, তখন দেখবেন বলতে কষ্ট অনুভব হবে। এই কারণ হচ্ছে এগুলা নাকের ভিতর দিয়ে, এই যে এখানে 5টা আর এখানে 2টা, 7টা বর্ণ, এগুলা নাককেও ব্যবহার করে উচ্চারণের সময়। আশা করি এতটুকু জানলে এনাফ। তারপরে আরো কিছু বিষয় আছে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। এখানে কিছু যুক্ত বর্ণ দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় জানা দরকার যে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি সংখ্যা হচ্ছে 25টি। 25টি সংখ্যা দেওয়া আছে, 25টি জানলেই সারবো আমরা। এগুলা শব্দের মধ্যে আসে, এগুলা জানার প্রয়োজন নাই। আচ্ছা, এই পাঠটা এখানেই রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত।